না বাবু, তুমি অন্য যা খুশি চাও বলো, কিন্তু ওই ঘড়িটা তোমাকে আমি বেচতে পারবো না। কি ভেবেছ এইসব আজগুবি ভুতুড়ে গল্প বলে ঘড়িটার বেশি দাম বাগাবে? শোনো, এই শঙ্করনাথ চক্রবর্তী এসব আজগুবি ভুতুড়ে গল্পে ভয় পায় না হে। এখন বলো, চটপট বলো, ঘড়িটা কতই দেবে? দোহাই বাবু, আমি জানি তবু ভূত প্রেতে বিশ্বাস করো না, কিন্তু আমি এক বর্ণ মিথ্যা বলছি না। ঘড়িটায় ঘড়িটায় কিছু আছে বাবু। যারা যারা ওটা কিনেছে প্রত্যেকে। থামো, যত সব আষাঢ়ে গল্প ফেলে বসে আছে। এই নাও, চুপচাপ এই 5 টাকাটা ধরো আর ঘড়িটা আমাকে দিয়ে দাও, কোনো কথা নয়। বেশ, তুমি যখন ছাড়বেই না, তখন এটা নিয়ে ভালো করলে না বাবু, সাবধানে থেকো। তারপর তারপর থেকে ঘড়িটা আমাদের বাড়িতে স্বমহিমা বিরাজমান। দারুণ ঘড়িটা, সত্যি একটা অ্যান্টিক পিস। পেন্ডুলামটার মুখে ওটা ড্রাগনের মুন্ডু না? হ্যাঁ, কিন্তু ওটা কিন্তু ধাতব নয়, হাড়ের তৈরি। আচ্ছা, বুড়িটা যে বলছিল ঘড়িটা অশুভ, সেটা কি সত্যি? তুমি এসবে বিশ্বাস করো নাকি? আরে আরে, তা নয়, কিন্তু দেখো, এই শীতের রাতে একটু প্যারানর্মাল ব্যাপার স্যাপার না হলে জমে বলো? তোমার বাড়িটাও এসবের জন্য আইডিয়াল, শহরের কোলাহল থেকে দূরে। আর আজ ওয়েদারটা দেখো কেমন গা ছমছমে, হাওয়া দিচ্ছে শোঁ করে, কুয়াশায় দুহাত দূরের কিছু দেখতে পাওয়া ভার। তা ঠিক, খুব অদ্ভুত হাওয়া দিচ্ছে আজকে। ঘড়িটার একটা ইতিহাস আছে। জিনিসটা এখানে তৈরি নয়, চীন দেশে তৈরি। ঘড়িটা বানিয়েছিল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এমন শীতের রাত, তার উপর এমন জমাটি গল্প, আগে এক রাউন্ড কফি হয়ে যাক। নাও, এবার বলো। হ্যাঁ, ঘড়িটা চীন দেশে তৈরি। শোনা যায় ঘড়িটা বানিয়েছিল হোচি নামের এক চাষি। পেশায় চাষি হলেও তার ছিল ঘড়ি তৈরির আশ্চর্য দক্ষতা। কাজের ফাঁকে ফাঁকে এই ঘরে বসে সে নানা রকমের ঘড়ি তৈরি করত, আর মাসে একবার শহরে গিয়ে সেগুলো বেচে আসতো। শহরেও হোচির তৈরি ঘড়ির জনপ্রিয়তা ছিল ঈর্ষণীয়। সংসারে তার আপন বলতে ছিল স্ত্রী ও একটা ছোট্ট মেয়ে। তার স্ত্রী তান ছিল অপূর্ব রূপসী। ওরকম রূপ সচরাচর দেখতে পাওয়া ভার। হোচির এরকম সচ্ছল সুন্দর সংসারের শান্তি অনেকেরই হিংসে, অনেকের চোখ টাটানোর কারণ হয়েছিল। এরকমই একদিন হোচি গেছিল শহরে ঘড়ি বেচতে। শহর থেকে ফিরে সে দেখল সর্বনাশ তার জন্য অপেক্ষা করে আছে। তার বাড়িটা আর নেই, দাউ দাউ করে জ্বলছে। ঘটনার আকস্মিকতায় সে স্তম্ভিত হয়ে গেল কিছুক্ষণ। তারপর পাগলের মতো খুঁজতে শুরু করলো মেয়ে বউকে। মেয়েকে পেলেও তানের কোনো সন্ধান সে পেল না। সন্ধ্যের দিকে সে পেল আসল দুঃসংবাদ। স্থানীয় জমিদার তার স্ত্রী তানকে তুলে নিয়ে গেছে অনেক দূরে, নানকিন শহরে।
এরপর হচি একেবারে পাল্টে গেল। সরল প্রাণোচ্ছল লোকটা একেবারে চুপচাপ হয়ে পড়ল। সব সময় কি যেন একটা ভাবে সে, কপালে ভার হয়ে থাকে কুটিল চিন্তার মেঘ। চাষবাস প্রায় ছেড়েই দিল বলতে গেলে, ঘড়ি বানানো তো পুরোপুরি বন্ধ। তার বেশ কয়েক বছর পর সে হাত দিল জীবনের শেষ ঘড়িটা বানাবার কাজে, এই ড্রাগন ঘড়ি। সারাদিন ধরে অক্লান্তভাবে সে বানিয়ে চলল ঘড়িটাকে। তার অধ্যাবসায় ছিল দেখার মতো, কিন্তু রাত হলেই পাল্টে যেত মানুষটা। তখন সে বসত অন্ধকারের সাধনায়, ভূত প্রেতের পুজোয়। এই কয়েক বছরে হচি তন্ত্রমন্ত্র শিখেছিল। সারা রাত ঘড়িটার সামনে ধূপধুনো জ্বালিয়ে সে এক নাগাড়ে মন্ত্র পড়ে চলে বিড়বিড় করে। এক নাগাড়ে 7 রাত ধরে চলল এই ভূতের পুজো। তারপর একটা মরা শকুনের হাড় খোদাই করে সে বানালো ওই ড্রাগনের মুন্ডটা, আর আটকে দিল পেন্ডুলামের গোড়ায়। এরপর হচিকে দেখা গেল নানকিন শহরে। গ্রামের সব জমি বাড়ি বেচে এখানে এসে উঠেছে সে। রাত দিন এক করে সেই বিশাল শহরে খুঁজে চলেছে সেই হতভাগা জমিদারের ঠিকানা। অবশেষে একদিন সন্ধান পাওয়া গেল সেই জমিদারের। হচি আরো জানতে পারল তার স্ত্রী তান আর নেই। আত্মসম্মান রক্ষার জন্য বিষ খেয়ে আত্মহত্যা করেছে বহুদিন আগেই। আশ্চর্য ব্যাপার, হচি কিন্তু জমিদারের ওপর প্রতিশোধ নেবার চেষ্টাও করল না। বরং একদিন এক তিব্বতী লামা সেজে ঘড়িটা উপহার দিয়ে এলো জমিদারকে, আর বলে এলো, বড় পয়মন্ত এ ঘড়ি, যার ঘরে থাকে তারই ভাগ্য খুলে যায়। জমিদার তো খুব খুশি। তার ঘরের দেওয়ালে সে টাঙিয়ে দিল ঘড়িটাকে। দুলতে লাগলো ড্রাগন পেন্ডুলাম, আর ড্রাগনের রক্তবর্ণ চোখ দুটো ঝলসে উঠতে লাগলো নিষ্ঠুর রক্ত তৃষ্ণায়। তার ঠিক 1 বছর বাদে ঘড়িটা চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেল। আশ্চর্যের ব্যাপার, ঘড়িটায় পুরো দম দেওয়া ছিল, তবু বন্ধ হয়ে গেল। আর তার পরের দিন হঠাৎ দম বন্ধ হয়ে মারা গেল সেই জমিদার। নীরব সুস্থ বছর 40-এর মানুষটার জীবন হঠাৎ কেমন ভোজবাজির মতো উবে গেল। আশ্চর্য! তারপর বহুদিন বাদে এই ঘটনার পর হচির মুখে দেখা দিল এক অদ্ভুত কুটিল হাসি। জমিদারের বাড়ির লোকেরা তো ঘড়িটাকে অপয়া মনে করে বিক্রি করে দিল। এবার সেটা কিনে আনলো হচি স্বয়ং। নিজের হাতে সৃষ্টি করা শয়তানকে পরম যত্নে টাঙিয়ে দিল নিজেরই ঘরের দেওয়ালে। তার ঠিক 1 বছর বাদে ঘড়িটা আবার বন্ধ হয়ে গেল।
একদিন জল খেতে গিয়ে দম আটকে বন্ধ হয়ে গেল হচির হৃৎপিণ্ড। তারপর বহু হাত ঘুরেছে ঘড়িটা, ঘুরে ঘুরে অবশেষে এসে পৌঁছয় আর্মেনিয়ান স্ট্রিটের সেই কিউরিও শপে। আর সেখান থেকে আমার দাদু শঙ্করী প্রসাদ বসুর হাতে। তুমি বিশ্বাস করো এই ইতিহাস? না, সমস্ত অ্যান্টিক জিনিসেই কোনো না কোনো মিথ জড়িয়ে থাকে। হয়তো এটাও। যাক, ঘড়িটা কেনার পর আর কোনো দুর্ঘটনা ঘটেনি তো? দুর্ঘটনা হয়তো ঘটেনি, তবে তবে মৃত্যু কোন পরিবারে ঘটে না বলতে পারো? আহা, বলো না, কি হয়েছিল? একদিন ঘড়িটা চলতে চলতে বন্ধ হয়ে যায়। তার মাস তিনেক আগেই জিনিসটাকে অয়েলিং করানো হয়েছিল। ঠাকুরদা অবশ্য এর মধ্যে কোনো অলৌকিক মানে বের করতে নারাজ ছিলেন। তার মতে পুরনো কলকবজা বিকল হই এমনটা হয়েছে। পরদিন সকালে ঠাকুরদার বুকে ব্যথা শুরু হয়, বাড়তেই থাকে। ডাক্তার এসে বলে করোনারি থ্রম্বোসিস। বিকেলের মধ্যে ঠাকুরদার। আশ্চর্য, তো তোমরা ঘড়িটাকে ফেলে দাওনি? তারপর মা ঠাকুমা ফেলে দিতেই চেয়েছিলেন, বাবা চাননি। বাবা ছিলেন গ্লাসগো থেকে পাশ করা ইঞ্জিনিয়ার। ঠাকুরদার মতোই বাবাও এসবে বিশ্বাস করতেন না। তোমার বাবা কিভাবে মারা যান? তুমি ঠিক কি বলতে চাইছো মানবেন্দ্র? ঘড়িটা বেছে বেছে আমার বাপ ঠাকুরদাকে মেরেছে? আমি কিছুই বলতে চাইছি না, শুধু শুনতে চাইছি। বেশ, তবে শোনো। বাবার মৃত্যুর পেছনে কোনো অলৌকিক শক্তিরই হাত ছিল না। ইনফ্যাক্ট বাবার মৃত্যুটা বাড়িতে হয়নি। একদিন সকালে বাবা কাজে বেরিয়ে যান। দুপুরের দিকে একটা টেলিফোন আসে। ফ্যাক্টরিতে বাবার মাথায় একটা লোহার বিম ছিঁড়ে পড়েছে। আর ঘড়িটা কি? হ্যাঁ, তার আগের দিনই বন্ধ হয়ে গিয়েছিল। ঘড়িটা ফেলে দাও মানবেন্দ্র। জিনিসটা ভালো না, জিনিসটা অভিশপ্ত। যত সব রাবিশ। ঠাকুরদার মৃত্যুর জন্য দায়ী অতিমাত্রায় ধূমপান। আর বাবার মৃত্যুটা একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট। ওটা যে কোনো কারোর সাথে হতে পারত। কিন্তু দুক্ষেত্রেই ঠিক একদিন আগে ঘড়িটা কিভাবে বন্ধ হয়ে গেল? সেটা কাকতালীয় মানবেন্দ্র, কোইন্সিডেন্স। আশ্চর্য, প্রফেসর হয়ে তুমি এসব কুসংস্কার মানো? এই বুঝি শেখাও তোমার ছাত্রদের? ভূত আছে এটা তুমি বিশ্বাস করো না? না, করি না। আমি বিশ্বাস করি ভয় আছে। বিশ্বাস করি কিছু মূর্খ মানুষের প্রবণতা আছে কিছু ঘটলেই আগে ভাগে সেটাকে ভুতুড়ে ভেবে বসার। অনেক হানাবাড়িতে রাত কাটিয়েছি আমি, অনেক কবরখানায় শ্মশানে গেছি। কই, কিচ্ছু দেখতে পাইনি তো। কোনো ছায়ামূর্তি এসে হাজির হয়নি আমার সামনে। পাশ দিয়ে বিকট অট্টহাসি হেসে ওঠেনি কেউ। তাহলে কেন মানব? আমি মানি শশাঙ্ক, আমি বিশ্বাস করি আমাদের বাস্তব জগৎ ছাড়িয়ে একটা অলৌকিক জগৎ আমাদের ঘিরে আছে। মাঝে মাঝে এই দুই জগৎ মিশে যায় একসাথে। তখন অন্ধকারে কেউ বিকট স্বরে হেসে ওঠে। জানলায় উঁকি দিয়ে যায় বিভৎস কোনো মুখ। আর তখন সৃষ্টি হয় এই ঘড়িটার মতো রক্ত পিপাসু শয়তান। রাবিশ, বোগাস,
কুসংস্কারের ডিপো বানিয়ে রেখেছ মনটাকে। প্লিজ শশাঙ্ক, এখনো সময় আছে, মৃত্যুর দুধটাকে ভাসিয়ে দাও গঙ্গায়। আচ্ছা, তোমাকে যেতে হবে না, আমাকে দাও, আমি যাচ্ছি। পাগলামো করো না, ওটা আমার ঠাকুরদার স্মৃতি। এটা করলে তাকে কত বড় অপমান করা হয় ভেবে দেখেছ? জীবন আগে না অপমান আগে শশাঙ্ক? আমি তোমাকে কথা দিচ্ছি, যদি ঘড়িটা ফেলে দাও, আমি নিজে তোমাকে এর চেয়ে ঢের বেশি সুন্দর অ্যান্টিক ঘড়ি খুঁজে এনে দেবো। তুমি চলে যাও মানবেন্দ্র, তুমি চলে যাও, তোমার মাথা খারাপ হয়ে গেছে। বুঝতে পারছো কিভাবে ঘড়িটা তোমাকে নিজের বশে করে নিয়েছে? হ্যাঁ, বুঝতে পারছো? তুমি কিন্তু ওই জিনিসটার মোহতে জড়িয়ে যাচ্ছ। ভুল করছো। মোহটা ঘড়ির না, মোহটা বিজ্ঞানের, মোহটা যুক্তির। যে জিনিসগুলো তোমার কথার মধ্যে আমি খুঁজে পাচ্ছি না। বেশ, আমি মানছি, আমি পুরো বিজ্ঞানসম্মত কথা বলছি না, আমার কথার মধ্যে যুক্তি নেই, আমি মানছি। কিন্তু তুমি নিজেও তো সম্পূর্ণ অবিশ্বাস করতে পারছো না ব্যাপারটাকে শশাঙ্ক। তোমার চোখে মুখে স্পষ্ট ভয় ফুটে উঠছে কেন তাহলে? আমি বুঝতে পারছি এসব জিনিস যে কোনো সুস্থ মানুষের পক্ষে একেবারে মেনে নেওয়া শক্ত, কিন্তু বিশ্বাস করো ভাই, ভূত প্রেত পিশাচ এসব ছেলে খেলার জিনিস নয়। এরা আছে। এনাফ, অনেকক্ষণ তোমার বুজরুকি সহ্য করেছি, আর নয়। জেনে রাখো, আমরা নাস্তিকের বংশ, আর ঘড়িটাও আমার বসার ঘরের দেওয়ালেই থাকবে। রাত হয়েছে অনেক, এবার ওঠো। গুড নাইট। ক্ষুব্ধ অপমানিত মুখে মানবেন্দ্র ফিরে গেল। আমি চুপচাপ বসে রইলাম বসার ঘরে। বুকের মৃদু কম্পনটা এবার কানের মধ্যে সশব্দে বাজতে লাগলো। মানবেন্দ্র বুঝলো কি করে আমার ভয়ের কথা? হ্যাঁ, ভয় আমি পেয়েছিলাম। দাদু মারা যেতে, বাবা মারা যেতে একটা অশুভ সংকেত আমার মনের গভীরে বেজে গিয়েছিল। ড্রাগনের লাল চোখ দুটোর দিকে তাকিয়ে একটা অজানা ভয় শিউরে উঠেছিলাম। কিন্তু শেষ অবধি যুক্তিতে নিজেকে কিছুই বোঝাতে পারিনি, ফেলতে পারিনি ঘড়িটাকে। আমি যে বিশ্বাস করি না এসব কিছু, বিশ্বাস করি না আমাদের দেখাশোনার জগতের বাইরে আরো কিছু আছে, ভয়ানক কিছু, হিংস্র কিছু, অলৌকিক কিছু। আজ হাওয়ার মধ্যে একটা অদ্ভুত গোঙানি। হঠাৎ মনে হচ্ছে জানলার ওপারে হাওয়ায় মিশে কারা যেন ফিস ফিস করে কোনো একটা ষড়যন্ত্র করছে চুপিসারে। কাঁচের শার্সির বাইরে আরো ঘন হয়ে উঠেছে কুয়াশা। এক নাগাড়ে তাকিয়ে থাকলে মনে হয় সেই চাপ চাপ কুয়াশার মধ্যে এক একটা মুখ ভেসে উঠছে, হারিয়ে যাওয়া প্রাচীন সব মুখ, মৃত মুখ। সেই কিউরিওসপের বুড়ি, হচি, তান, আরো একটা মুখ, আরো হিংস্র, ভয়াবহ, জীবন্ত, সেই ড্রাগনের মুখ।
হ্যালো। হ্যাঁ হ্যালো, মানবেন্দ্র, শশাঙ্ক বলছিলাম। হ্যাঁ বলছি যে একটা একটা ব্যাপার ঘটে গেছে, বুঝলে। ব্যাপার? এত রাত্রিরে কি হয়েছে? ঘড়িটা চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেছে। ঘড়িটায় কিছু আছে বাবু। এটা নিয়ে ভালো করবে না বাবু। এরা আছে, এরা আছে, ঘড়িটায় কিছু আছে বাবু। এরা আছে, এরা আছে। এটা নিয়ে